আমার ক্লিনিকে অনেক ফিমেল পেশেন্টস যারা 25 বছরের গন্ডি পেরিয়ে গেছেন তারা এসে অনেক সময়তে বলেন যে ডাক্তারবাবু আমাদের তো টিনেজ পেরিয়ে গেছে, ফ্যামিলি বড় হয়েছে, বাচ্চা হয়ে গেছে, তবুও এখনো কেন ব্রণ ঠিক হচ্ছে না। এর কারণ হলো এটাকে ফিমেল অ্যাডাল্ট অনসেট অ্যাকনি বা পোস্ট অ্যাডোলেসেন্ট অ্যাকনি এই সমস্ত নামে অভিহিত করা হয়। এর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এতে এখানে হরমোনাল কিছু ইমব্যালেন্সেস দেখতে পাওয়া যায়। এর বৈশিষ্ট্য হলো এটা নর্মাল যে টিনেজ অ্যাকনি, যেটা টি শেপ টি জোন যেটাকে বলা হয় যার মধ্যে হয়, সেটা থেকে আলাদা এটা ইউ জোন হয়। ফেসের এই পার্টটাতে হয়, লোয়ার পার্ট অফ দ্য ফেস, জ, ম্যান্ডিবল এই জায়গাগুলোতে হয়। এটা পারসিস্টেন্ট হয়, একই জায়গায় বারবার ফিরে আসে। অনেক সময়তে নোডুলার হয়, অনেক সময়তে ইনফ্ল্যামেটারি এবং স্কার দিয়ে ঠিক হয়। এটা হচ্ছে প্রধানত চারটে কারণে। এক হলো এখন ওয়ার্কিং লেডির সংখ্যা অনেক বেশি, তাদেরকে স্ট্রেসফুল লাইফ লিড করতে হয়, বাইরের মধ্যে রোদের মধ্যে পলিউশনের মধ্যে যেতে হয়, জাঙ্ক ফুড অনেক সময় খেতে হয়। এতে হয় কি ইনসুলিন স্পাইকস হয়, ইনসুলিন হরমোনের স্পাইকস হয় এবং হরমোনাল ইমব্যালেন্স সৃষ্টি হয়। স্ট্রেস রিলেটেড কারণে হোক বা এই ফুড হ্যাবিটের জন্য হোক, তাতে ইস্ট্রোজেন হরমোন, প্রোজেস্টেরন হরমোন এই সমস্ত যে হরমোনগুলো রয়েছে, যে অ্যান্ড্রোজেনগুলো রয়েছে, তাদের মধ্যে যে সমতাটা থাকার কথা সেটা থাকে না। অনেক সময় টেস্টোস্টেরন হরমোনের আধিক্য দেখতে পাওয়া যায়। এখন স্ট্রেস রিলেটেড যে হরমোনটা বাড়ে, ডিএইচইএস, ডিহাইড্রোএপিজিস্টোন সালফেট, আর তার সঙ্গে টোল লাইক যে রিসেপ্টর থাকে, সেটাও কিন্তু এই পেছনে একটা দায়ী। কিন্তু পরীক্ষার সময়তে বা বিয়ের আগে অনেক সময়তে দেখা যায় যে ব্রণর একটা আউটব্রেক হয়েছে, স্ট্রেস থেকেও ব্রণ বাড়ে। আবার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটা দিন দিন বেড়েই চলেছে, এবং সেক্ষেত্রেও আমরা বলবো ওবেসিটি, ডায়েট, ফুড হ্যাবিট, স্ট্রেস এগুলো একটা কারণ, জেনেটিক্স একটা কারণ। এক্ষেত্রেও দেখা যায় যে ইনসুলিন স্পাইকস খুব বেশি হয়, অ্যান্ড্রোজেন হরমোনের ব্লাডে একটা অ্যাবসলিউট ইনক্রিজ দেখতে পাওয়া যায়। 3 নম্বর হলো মেকআপের ইউজেজ এবং মেকআপটাকে রিমুভ ঠিক মতো না করা। যদি খুব হেভি মেকআপ ইউজ করা এবং সেটাকে রিমুভ না করা হয়, নন কমেডোজেনিক ব্র্যান্ডে, নন কমেডোজেনিক লেভেলড যে প্রোডাক্ট সেগুলো যদি ইউজ না করা হয়, ইউভি প্রোটেকশন প্রপারলি যদি ঠিক না করা হয় এবং স্কিনের যে ব্যারিয়ার, সেই ব্যারিয়ার যদি প্রোটেকশন না হয়, তাহলে কিন্তু ব্রণ হতে পারে। আর লাস্টলি হতে পারে জেনেটিক কোনো রিজন থাকে, যদি এন্ড অর্গান হাইপার সেন্সিটিভিটি, মানে হচ্ছে এন্ড অর্গান হচ্ছে যে অর্গানের উপর গিয়ে হরমোনটা টার্গেট করছে, এখানে কাজ করছে। তাই অ্যান্ড্রোজেন হরমোনগুলো এখানে স্কিনের যে সিবেসিয়াস গ্ল্যান্ড গুলো রয়েছে তার উপর গিয়ে কাজ করছে। তাহলে সিবেসিয়াস গ্ল্যান্ডটা যদি হাইপার সেন্সিটিভ হয়, মানে অল্প মাত্রার হরমোনের ক্ষেত্রেও তার সেন্সিটিভিটি বেশি, সে বেশি পরিমাণে তেল তৈরি করছে, তাহলে নর্মাল যে ডে টু ডে ভেরিয়েশন থাকে বা মেনস্ট্রুয়েশনের আগের যে লেভেলটা ইনক্রিজ হয়, তাতেও তার অয়েল সিক্রেশন বাড়ে। যেন অনেক পেশেন্ট এসে বলেন যে এই ইনফ্যাক্ট প্রায় 80 থেকে 85% পেশেন্ট যাদের এই পোস্ট অ্যাডোলেসেন্ট অ্যাকনি হচ্ছে, 25 বছর পরে হচ্ছে, তাদের মধ্যে প্রায় 80 থেকে 85% ফিমেলদের ক্ষেত্রে আবার দেখা যায় প্রিমেনস্ট্রুয়াল ফ্লেয়ার আপ হচ্ছে। নর্মাল যে ট্রিটমেন্টগুলো আমরা সাধারণত অ্যাকনিতে করি, টপিক্যাল থেরাপি বা সিস্টেমিক থেরাপি, সেটাকে বলুন আইসোট্রিটমেন্ট ইউজ করা হোক সিস্টেমিক্যালি, বা ডক্সিসাইক্লিন, মিনোসাইক্লিন, যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে, যেগুলোর বিভিন্ন রকম কমপ্লিকেশনসও থাকে, বা টপিক্যাল থেরাপির মধ্যে যদি আমি বলি অ্যাডাপেলিন হোক, রেটিনয়েডস হোক, বেঞ্জল পারঅক্সাইড, অ্যাজেলিক অ্যাসিড ইত্যাদি যে সমস্ত প্রোডাক্টস, এখন তো সবাই জানে কোন প্রোডাক্ট কি ইউজ হয়, সমস্ত বাজারে অনেক ওটিসিও চলে এসছে। তার বাইরে গিয়েও এই পোস্ট অ্যাডোলেসেন্ট অ্যাকনির একটা আলাদা গুরুত্ব রয়েছে। এক্ষেত্রে নর্মাল যে থেরাপিটা, সেটা কিন্তু খুব ভালো কাজ করে না। অনেক সময় হরমোনাল থেরাপি লাগে, কন্ট্রাসেপটিভ পিলস লাগে, অ্যান্টি অ্যান্ড্রোজেন হরমোন লাগে, অনেক সময় কসমেটিক প্রসিডিউরস, কেমিক্যাল পিল বা কমেডন এক্সট্রাকশন ইত্যাদি করতে হয়। কখন বুঝবেন যে এটা স্বাভাবিক ব্রণ নয় বা এটা নর্মাল ব্যাপার নয়, একটু গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা উচিত? একটা হলো বয়সের ব্যাপারটা। দেখা গেল যে সবকিছু ঠিকঠাক ছিল, সাডেনলি 26-27 বছর একজন মহিলা, তার হয়তো জ লাইনে বা থুতনির এই পার্টটাতে 2-4টে করে ব্রণ বেরোতে শুরু করেছে এবং সেটা যেন যাচ্ছেই না, এক জায়গাতেই থেকে যায়, সারছে, পরে পিরিয়ডের সময় আবার ওখানেই ফিরে আসছে। এটা 2 নম্বর হতে পারে মাথার স্ক্যাল্পটা একটু বেশি চটচটে অয়েলি হয়ে গেল, একটু সেবাম সিক্রেশনটা বেড়ে গেল, বা সিথির যে মাঝখানে যে সেন্ট্রাল যে হেয়ার লাইনটা, সেটা একটু চড়া হয়ে গেল। ফেসে হয়তো একটু অবাঞ্ছিত লোম তৈরি হচ্ছে, সবটা কিন্তু ফিমেল পেশেন্টদের কথা হচ্ছে, যেটাকে হার্সুদিজম বলা হয়। বা পিরিয়ডটা একটু ইরেগুলার হচ্ছে। এই ঘটনাগুলো যদি ঘটে, তার মানে এটাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখার দরকার রয়েছে। এটা নর্মাল ব্রণর মধ্যে ফেলা ঠিক হবে না। কারণ এক্ষেত্রে যদি আমরা টপিক্যাল থেরাপি বা বিভিন্ন রকম ওভার দ্য কাউন্টার যে প্রোডাক্টগুলো থাকে, বেঞ্জল পারঅক্সাইড বলুন বা স্যালিসাইলিক অ্যাসিড সেরাম বলুন, নিয়াসিনামাইড সেরাম বলুন, এগুলো চলতেই থাকে, এতে হয়তো ফর দ্য টাইম বিং একটু কন্ট্রোল হবে। কিন্তু ভিতরের যে ইস্যু যেটা রয়েছে, সেটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হতে পারে বা অ্যাকোয়ার্ড কোনো ইস্যুস হতে পারে, যে ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স একটা থেকে যায়। সেই ব্যাপারটা অ্যাড্রেস না হলে কিন্তু শুধুমাত্র
উপরকার পরিচর্যা করে উপরকার প্রোডাক্টস ইউজ করে সমাধান হবে না। এখানে আমরা হরমোনাল যারা স্পেশালিস্ট রয়েছেন, এন্ডোক্রিনোলজিস্ট রয়েছেন, তাদেরও হেল্প নিতে নিই এবং অনেক সময় আমরা আল্ট্রাসোনোগ্রাম বা টেস্টোস্টেরন হরমোন টেস্ট, প্রোল্যাক্টিন হরমোন টেস্ট ইত্যাদি টেস্টগুলো করাই। যদি সমস্যা ধরা পড়ে সেক্ষেত্রে আমরা সেটার কারেকশন করি। যদি সমস্যা কিছু না ধরা পড়ে তাহলে আমরা ওরাল আইসোটোনিন এবং অনেক সময় ওসিপিও ইউজ করে থাকি। তো হরমোনাল অ্যাকনি নিয়ে অনেকে শুনতে চেয়েছিলেন, আমি সংক্ষেপে একটু বলার চেষ্টা করলাম। যদি আপনাদের কিছু কোয়েরিজ থাকে তাহলে আপনারা সেটা কমেন্টে জানান, চেষ্টা করবো আমরা সেগুলো ডিসকাস করতে। ধন্যবাদ।